Good afternoon to all of my students. আজকে স্কুল সার্ভিস কমিশনের জন্য যেহেতু আমি ভিডিও দেওয়া স্টার্ট করেছি, সেই জন্য ভাবলাম যেহেতু স্কুল সার্ভিস কমিশনটা এসএলএসটি পরীক্ষা আগে হতে চলেছে, পিএসসির আগে বা ওই সময়ই হবে, সবাই তো এসএলএসটির দিকে আগে যাবে, সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওগুলো এসএলএসটিরই এখন ছাড়ি, আবার পিএসসিরও ছাড়বো, চিন্তার কোনো কারণ নেই। তো যারা পিএসসির জন্য পড়াশোনা করছিল তারা পড়াশোনা করুক, যেমন চলছে তেমন চলুক। আমি একটা কথাই বলবো, সেটা হলো চিল্কা। আজকে আমি স্কুল সার্ভিস কমিশনের যে দ্বিতীয় ভাষা বাংলা সাহিত্য সম্ভারে নবম শ্রেণীর চিল্কা সৈয়দ মুস্তাফা আলী, এটা আলোচনা করব। এবং চিল্কা নেওয়া হয়েছে, চিল্কা যে ছোট গল্প, এটা ধূপছায়া প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চিল্কা একটা প্রবন্ধ গল্প নয়, ঠিক, এটা একটা প্রবন্ধ, এবং ধূপছায়া প্রবন্ধ গ্রন্থ থেকে চিল্কা নেওয়া হয়েছে। ধূপছায়া প্রবন্ধ কিন্তু 1957 সালে প্রকাশিত হয়েছিল, যেটা সৈয়দ মুস্তাফা আলী রচনা করেছিলেন। দেখো, সন্ধ্যাবেলা গোলাপের কুড়িটির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলুম। প্রকৃতির যেন যুগ যুগ ধরে কোটি কোটি কুড়ি তৈরি করার পর আজ এই কুড়িতে তার পরিপূর্ণতা পেয়েছে। সকালবেলা বাগানে গিয়ে দেখি সেই কুড়িটি ফুটেছে। কুড়ির ভিতরে প্রকৃতি গোপনে গোপনে পাপড়ির যে নিখুঁত সামঞ্জস্য সাজিয়ে রেখেছিল, সেই সামঞ্জস্য নিয়েই পাপড়িগুলো বাতাসের গায়ে শরীর মেলে দিয়েছে। রেণু যেন রাজকুমারী। এখানে প্রশ্ন আসতে পারে, রেণু কেমন? রেণুকে বলা হচ্ছে রাজকুমারী, রেণু যেন রাজকুমারী। আর চতুর্দিকে সার বেঁধে তার সখীরা এক নিস্তব্ধ নৃত্য আরম্ভ করে দিয়েছেন। চুপ করে দেখতে দেখতে আমার মনে হলো সন্ধেবেলার কুড়িতে দেখছিলাম এক সৌন্দর্য, আর সকালবেলার ফোটা ফুলে দেখছি আর এক সৌন্দর্য। এই পরিবর্তনটি যদি আমার চোখের সামনে ঘটতো, তবে এই দুই সৌন্দর্যের ভিতর আরও কত সৌন্দর্য দেখতে পেতুম। কিন্তু সে তো হবার নয়। ফুল ফোটে এত ধীরে ধীরে যে তার বিকাশ আর পরিবর্তন তো চোখে পড়ে না। সমস্ত রাত কুড়ির কাছে জেগে রইলেও সৌন্দর্যের ক্রমবিকাশে তার ভিন্ন ভিন্ন রূপ আমার চোখ এড়িয়ে যাবে। তো এখানে একটা পরিবর্তনের কথা বলা হয়েছে, যে এই পরিবর্তনটি যদি আমার কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? সন্ধ্যাবেলার কুড়িতে দেখছিলাম এক সৌন্দর্য, যা সকালবেলার ফোটা ফুলে দেখছি আর এক সৌন্দর্য। এইটাই ছিল সন্ধ্যের ফুলের যে সৌন্দর্য, সকালের ফুলের সেই সৌন্দর্য কিন্তু এক নয়। এইটাই ছিল পরিবর্তন, এবং ধীরে ধীরে তার বিকাশ, তার পরিবর্তন তো চোখে পড়ে না। সমস্ত রাত কুড়ির কাছে জেগে রইলেও সৌন্দর্যের ক্রমবিকাশে তার ভিন্ন ভিন্ন রূপ আমার চোখ এড়িয়ে যাবে। ভগবান আমার সে ক্ষোভ চিল্কার পারে ঘুচিয়ে দিলেন। তো কে ঘুচিয়ে দিলেন? ভগবান। অতি ভোরে চিল্কার সার্কিট হাউসে ঘুম ভাঙলো। বারান্দায় কাচ্চা বাচ্চাদের কিচিরমিচির শুনে আঙুল আশ্রমের ছেলে মেয়েগুলো তাহলে নিশ্চয়ই দুপুর রাতে এসে পৌঁছেছে। তাহলে এইখানে আঙ্গুল আশ্রমের কথা আছে, এবং সেখানকার ছেলেমেয়েরা কখন এসে পৌঁছেছে? দুপুর রাতে এসে পৌঁছেছে। চিল্কার সার্কিট হাউসের কথা এখানে আছে, উনি বলেছেন, এবং এখানে বারান্দার বাচ্চা কাচ্চাদের কিচিরমিচিরের কথা বলা হয়েছে। একটা দৈনন্দিন জীবনযাপন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দরজা খুলে পূব আকাশের দিকে তাকিয়ে দেখি আমার বাগানের সেই গোলাপ কুড়ি। এখানে প্রাবন্ধিক বলছেন যে পূব আকাশের দিকে তাকিয়ে দেখছেন যে তার বাগানে সেই গোলাপ কুড়ি। শুধু এই কুড়ির রং একটু বেশি লালচে। কুড়িটার রং কি ছিল? গোলাপ কুড়িটার রং কেমন ছিল? যদি প্রশ্ন আসে গোলাপ কুড়িটার রং কি ছিল, উত্তর হবে বেশি লালচে। আমার আর পূব আকাশের মাঝখানে বিস্তীর্ণ জলরাশির উপর এক ফালি শিথির সিঁদুর, যেন মনে হচ্ছে বিস্তীর্ণ জলরাশির উপর এক ফালি শিথির সিঁদুর, কিংবা যেন কোনো রক্তাম্বর ধারিণী গরবিনী চিল্কার উপর দিয়ে পূব সাগরের পানে যেতে যেতে রক্তাম্বরী নিংড়ে জল ফেলে ফেলে আমার ওই কুড়ির পিছনে অদৃশ্য হয়ে গিয়েছেন। রক্তাম্বরী নিংড়ে যেন ওই কুড়ির পিছনে অদৃশ্য হয়ে গেছে। যাই হোক, সুন্দরীর কথা ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কুড়ির দিকে। সেই কুড়ি ফুটতে আরম্ভ করেছে, শুধু এর পাপড়ির আকার অন্য রকমের, সোজা ধারালো। কুড়িটির পাপড়ির আকার কেমন যদি আসে প্রশ্ন? সোজা ধারালো তলোয়ারের মতো একটি সূর্য রশ্মি দিগবলয়ের অন্তরাল থেকে হঠাৎ পূর্ব গগন পানে ধেয়ে ওঠে। এই হচ্ছে ব্যাপার। অসংখ্য রশ্মি অর্ধ চক্রাকারে আকাশ ছেয়ে ফেলেছে। তাদের কেন্দ্র ঘুমন্ত রাজকুমারীর এখনো দেখা নেই।
আকাশের লাল ক্রমেই লাল রঙটা আকাশের কমে আসতে লাগলো এবং চিল্কার রাঙা জলের ফালি গোলাপি হয়ে হয়ে শেষটায় নীলাম্বরী পড়তে আরম্ভ করেছে। চিল্কার রাঙা জলটা গোলাপি হয়ে গিয়ে নীলাম্বরী হয়ে গেছে। এটা একটা প্রশ্ন আসতে পারে যে চিল্কার রং গোলাপি হতে হতে কী রং ধারণ করলো, হবে নীলাম্বরী। দেখো চতুর্দিকে আর সব কিছু পাণ্ডু যেন হিমানীর গ্লানি মাখা। সবিতা স্বপ্রকাশ হলেন। সবিতা অর্থে এখানে কিন্তু সূর্যের কথা বলা হয়েছে। সবিতা স্বপ্রকাশ হলেন। আলোতে আলোতে হিমানীর সর্বগ্লানি ঘুচে যাচ্ছে। পূব আকাশের দিকে ধেয়ে ওঠা সূর্য অসিরাজি সবিতা সংহরণ করে নিয়েছেন। জাদুকর আর ভানুমতির ইন্দ্রজাল অদৃশ্য করে পূর্ণ মহিমায় রঙ্গমঞ্চে একা দাঁড়িয়ে রইলেন। জাদুকর আর ভানুমতি দুজনের, এখানে দুটো চরিত্রের কথা বলে। জাদুকর আর ভানুমতির ইন্দ্রজাল স্পর্শ করে কি করছে না, পূর্ণ মহিমায় রঙ্গমঞ্চে একা দাঁড়িয়ে রইলেন। ভানুমতি বলতে এখানে সূর্যের কথা এখানে বলা হচ্ছে। ভানু সূর্যের আরেক নাম, আর সবিতাও হলো সূর্যের আরেক নাম। আমারই চোখের সামনে আমার বাগানের গোলাপের কুড়িটি ফুটে উঠলো, আর সম্পূর্ণ ফোঁটাটি আমি প্রাণ ভরে দেখলুম। ওই কুড়ির ফোঁটাটা দেখছেন তাই বলছেন, এর কিছুই ফাঁকি গেল না। কিন্তু ফোঁটা গোলাপের ফোঁটার চেয়ে কত লক্ষ গুণে গম্ভীর, মানে ফোঁটা গোলাপের ফোঁটার চেয়েও লক্ষ গুণে গম্ভীর। এর ব্যাপ্তি বিশ্ব চরাচর ছড়িয়ে এবং হয়তো ছাড়িয়ে। আমার মনে আর কোনো ক্ষোভ রইল না। আমার মনে আর কোনো, এখানে প্রাবন্ধিক বলছেন যে আমার দেখা সম্পূর্ণ হয়েছে এবং আমার মনে আর কোনো ক্ষোভ নেই। আলো ফুটেছে কিন্তু জলে বাতাসের ডাঙায় আকাশে এখনও যেন কি এক আবেশ জড়ানো। চিল্কার জল কেমন যেন একটা নীলফুরি রং মেখে নিয়ে। চিল্কার এখানে বলছেন যে চিল্কার জল কেমন কি রং মেখে নিয়েছে, নীলফুরি রং। এটা একটা প্রশ্ন। এই রং সমুদ্রের জল চেনে না। দেশের বিলে বিদেশের ডান উবেও নীলের এই আভাস আমি কখনো দেখিনি। তবে কি চিল্কা একদিকে যেমন হ্রদ, অন্যদিকে তেমন সমুদ্রের সঙ্গে জোড়া বলে সাদা আর নীলে মিশে গিয়ে নীলফুরি রং ধারণ করেছে। নীলফুরি রংটায় কি রং মেশানো ছিল? সাদা আর নীল রং, এটা বলতে হবে। আর এটা বলতে হবে যে বর্ষায় নাকি নদীর অপর্যাপ্ত জল হ্রদে নেমে এসে তার কোনো জলকে মিঠা করে দেয়। শীতে নাকি সমুদ্রের জোয়ারের মারে জল ফের লোনা হয়ে যায়, মানে শীতকালে আবার সমুদ্রের জোয়ারের জন্য জল লোনা হয়ে যায়, মানে লবণাক্ত হয়ে যায়। নীলফুরির মাঝখানে ওই বিরাট কালো পোচ কিসের? মন্দমধুর ঠান্ডা হাওয়া বইছে বলে সে পোচ আবার অল্প অল্প দুলছে। স্টিম লঞ্চ ক্রমেই কালো পোচের দিকে এগিয়ে যাচ্ছে। স্টিম লঞ্চ একটা কালো, মানে এখানে বলা হচ্ছে পোচের দিকে কি রং, কালো রঙের কি কালো পোচের দিকে কি এগিয়ে যাচ্ছে? স্টিম লঞ্চ এগিয়ে যাচ্ছে। হঠাৎ দেখেই সেই কালো ফালিটার জল ছেড়ে আকাশের দিকে হাওয়ায় ভর করে উড়ে চলল লক্ষ লক্ষ পাখি। এরা নাকি এসেছে সাইবেরিয়া থেকে। পাখিগুলো কোথা থেকে এসেছে? সাইবেরিয়া থেকে এসেছে, হিমালয় থেকে এসেছে। ঠিকই তো, এদেরই তো আমি দেখেছি খাসিয়া পাহাড়ের পায়ের কাছে, মানে এই সমস্ত পাখিদের প্রাবন্ধিক দেখেছেন খাসিয়া পাহাড়ের পায়ের কাছে। ডাউকির হাওড়ে হাওড়ে দেখেছেন এবং চেরাপুঞ্জির জলে ভর্তি বিলে বিলে দেখেছেন। কোথায় কোথায় দেখেছেন? খাসিয়া পাহাড়ের পায়ের কাছে, ডাউকির হাওড়ে চেরাপুঞ্জির জলে ভর্তি বিলে। চিল্কার সমস্ত সৌন্দর্য এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। হৃৎপিণ্ডটাকে যেন শক্ত হাতে মুচড়ে দিল। মুখ থেকে কি যেন একটা উঠে এসে গলাটাকে বন্ধ করে দিল। আর যেন ঢোক গিলতে পারছি নে। মাথার উপরকার আকাশ ছেয়ে ফেলে শুভ্র মল্লিকার পাপড়ি ছড়ালে কে? পাপড়িগুলো অতি ধীরে ধীরে কেঁপে কেঁপে এদিক ওদিক হয়ে হয়ে জলের দিকে নেমে আসছে। বিলেতের বরফ বর্ষণের কাছে হার মানে। বিলেতের বরফ বর্ষণ এর কাছে হার মানে। কার কাছে হার মানে? না, পাপড়িগুলো অতি ধীরে ধীরে কেঁপে কেঁপে এদিক ওদিক হয়ে জলের দিকে যেহেতু নেমে আসছে, সেই পাপড়িগুলো নেমে আসার সাথে তুলনা করেছেন যে বিলেতের বরফ বর্ষণ, বিলেতে যেমন বরফ বৃষ্টি হয় বা বরফ বর্ষণ হয়, তার সাথে এর কাছে হার মানে। এ তো সেই পাখিগুলোর বুক, এদের পিঠের রং কালো। তাহলে পাখিগুলোর পিঠের রং কেমন ছিল? কি রং ছিল? কালো রং ছিল। তাই তারা যখন জলে বসে থাকে তখন মনে হয় এরা হ্রদের নীল চোখের কৃষ্ণাঞ্জন। আর আকাশ থেকে যখন নেমে আসে তখন উপরের দিকে তাকিয়ে দেখি শীত মল্লিকা বর্ষণ। শীত আকাশের দিকে তাকিয়ে থাকলে শীত মল্লিকা বর্ষণ। পাশে ভাগ্নি কৃষ্ণা বসেছিল। বললে, মামা ওই দেখো চিল্কার দেবী কালিমার দ্বীপ, মানে
চিল্কার দেবীর নাম কি? কালিমা। কালিমার দ্বীপ, চিল্কার দেবী কালিমার দ্বীপ। এবং প্রাবন্ধিকের মানে এখানে যে বলা হচ্ছে তার ভাগ্নির নাম কি? কৃষ্ণা। ওখানে জল নেই, ঘাস নেই। তাহলে কালিমার দ্বীপে কি নেই? জল নেই, ঘাস নেই, তোমার টাকের মতো সব কিছু খা খা করছে, মানে কিছুই নেই। টাকের কথা ওঠাতে বিরক্ত হয়ে দ্বীপের দিকে না তাকিয়ে তাকালুম রোষ কষান্বিত লোচনে কৃষ্ণার চোখের দিকে। সেখানে দেখি চিল্কার মাধুরী। কৃষ্ণার চোখের সাদা যেন সাদা হতে হতে নীলফুরি হয়ে গিয়েছে, আর তার গায়ের কালো রং দিয়ে চোখের চতুর্দিকে স্বয়ং বিশ্বকর্মা এঁকে দিয়েছেন কৃষ্ণাঞ্জন। তাহলে কৃষ্ণাঞ্জনকে এঁকে দিয়েছে স্বয়ং বিশ্বকর্মা। ভগবান একই সৌন্দর্য কত না ভিন্ন ভিন্ন রূপে দেখান। শিশুর খলখলে হাসি আমি শুনেছি নির্ঝরিণী কলকল রোলে। বিগলিত মাতৃস্তন্য দেখেছি আরবের মরুভূমির বুক ফেটে বেরিয়ে আসা সুধা রসে। অর্থাৎ মাতৃস্তন্য কোথায় দেখেছেন না? আরবের মরুভূমির বুক ফেটে বেরিয়ে আসা সুধা রসে। নবজাত শিশুর গাত্রগন্ধে পেয়েছি প্রথম আষাঢ়ের ভিজে মাটির গন্ধে, মানে গাত্রগন্ধ। নবজাত শিশুর গাত্রগন্ধ পাওয়া যাচ্ছে প্রথম আষাঢ়ের ভিজে মাটির গন্ধে পাওয়া যায়। এইটা আসতে পারে প্রথম আষাঢ়ের ভিজে মাটির গন্ধে। প্রসময় পাঠক, এইবারে আমি তোমার একটু করুণা ভিক্ষা করি। আমি কাব্যরস ভিন্ন অন্য আরও দু একটি রসের সন্ধান করি, তারই একটি খাদ্যরস। মানে এখানে দুটো রসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কাব্যরস আর দুই হচ্ছে খাদ্যরস। তাই এখানে প্রাবন্ধিক বলছেন যে পাঠক তো খুবই রসময়, সেই জন্য তোমার কাছে একটু করুণা ভিক্ষে করছি, আমি বরং কাব্যরসের থেকে তোমাদের কাছ থেকে একটু খাদ্যরস চেয়ে নিয়েছি। তারই একটি মানে কাব্যরস ভিন্ন আরেকটি রস হচ্ছে, দুয়ের মধ্যে হলো অন্যতম খাদ্যরস। চিল্কার এই পাখির রস আমি দেখেছি দেশে, আবার লোভ হলো। সঙ্গে ছিল সবন্দুক পারিকুদের রাজা, মানে যে পাখিদের যে মানে যে চিল্কায় যে সমস্ত পাখিদেরকে মানে মারা হতো সে সব বন্দুক দিয়ে, সেই কারা মারতো? সব বন্দুক পারিকুদের রাজারা। তার এবং তার বন্দুকের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালুম। সঙ্গে সঙ্গে মনে মনে চিল্কার কালীকে স্মরণ করে বললুম যে গোটা পাঁচেক পাখি দাও না মা, মানে পাখির মাংস, সেটা সুস্বাদু এবং তাই বলছে খাদ্যরস। গোটা পাঁচেক পাখি দাও না মা, এটা প্রাবন্ধিক বললেন পাখি। তারপর ভাবলুম না, অত বেশি চাওয়াচাওয়ি ভালো নয়, দেবীকে দেখাতে হবে আমি কত অল্পেতেই সন্তুষ্ট হই। মনে মনে বললুম তাহলে কটা পাখি চাওয়ার কথা বলা হয়েছিল? উত্তর হবে 5টা পাখি চাওয়ার কথা বলা হয়েছিল। মনে মনে বললুম আচ্ছা না হয় 5টা নাই বা দিলে, গোটা 2-3 দিলেই হবে। শেষে পরে কতবার চাইলেন? 2-3টে চাইলেন। কটা চাইলেন? 2-3টে চাইলেন। আমার খাইমাইজি বড্ডই কম, মানে বলছেন বলেই একটা ইরানি গল্প মনে পড়ে যাওয়াতে হাসি পেল। মানে একটা গল্পের ইরানি গল্প মনে পড়ে গেল। এক ইরানি দরবেশ ভগবানকে উদ্দেশ্য করে বললে, হে আল্লাহ তাআলা আমাকে 1025-এর তুমান দাও। তাই ইরানি যে ভগবান মানে ইরানি দরবেশ ছিল, সে আল্লাহ তাআলাকে কত হাজার তুমানের কথা বলেছিল? সে 25,000 তুমানের কথা বলেছিল আল্লাহ তাআলার কাছে। আমি তোমার কিরে কেটে বলছি, তার থেকে 5,000 তুমান গরিব দুঃখীদের ভিতর দান খয়রাত করে বিলোব। আমি কিরে কেটে মানে তোমার নামে দিব্যি দিয়ে বলছি, আমি তার মধ্যে 5,000 গরিব দুঃখীদের মধ্যে দান খয়রাত করব, মানে দান করব। আমাকে বিশ্বাস করতে পারছো না? আচ্ছা তাহলে তোমার 5,000 তুমান কেটে নিয়ে আমাকে 20,000ই দাও। তাহলে আমার বলছে তোমার তাহলে 5,000টা কেটে নিয়ে আমাকে 20,000ই দাও। হ্যাঁ, আমাকে তুমি 20,000 দিয়ে দাও, তোমার নিজের থেকে তুমি 5,000 কেটে নাও। চিল্কা হ্রদ বিস্তর ছোট ছোট দ্বীপে ভর্তি। তা এইখান থেকে একটা মানুষের মধ্যে এই ব্যাপারটা আসছে যে সে কিন্তু চাইলে যে লোভ সংবরণ করতে পারছে, সেটা কিন্তু নয়। এটা কিন্তু প্রাবন্ধিক এইখানে চিল্কার মধ্যে দেখিয়ে গেছে। চিল্কার হ্রদ বিস্তর ছোট ছোট দ্বীপে ভর্তি, মাত্র একটি ছাড়া নাকি সব কটাতেই মিষ্টি জল পাওয়া যায়। এসব দ্বীপে থাকে গরিব জেলেরা। চিল্কার দ্বীপে থাকে গরিব জেলেরা, ডাঙার সঙ্গে এদের কোনো যোগসূত্র নেই। এদের পোস্ট অফিস নেই, টেলিগ্রাফের তার ডাঙার সঙ্গে দ্বীপের মানুষকে কাছাকাছি এনে দেয়নি। আর আপন দ্বীপের বাইরে বিশ্ব সংসারের কাকেই বা এরা চেনে যে ওরা এদের টেলিগ্রাম পাঠাবে? এরা এদের কুশল সংবাদ জানতে চাইবে। দেখো, আমি ভাবলাম আমার দেশে নাগা গারোরা পর্যন্ত মাঝে মাঝে পাহাড় থেকে নেমে পায়ে হেঁটে কিংবা বাসে করে শহরে যায়, এটা সেটা দেখে ফুটপাতের দোকানে বসে চা খায়। তাহলে এখানে নাগা গারোরা
কি করে? পাহাড় থেকে নেমে পায়ে হেঁটে যায়, ফুটপাতের দোকানে বসে কারা চা খায়? নাগা গারোরা। তাহলে এমনও প্রশ্ন আসতে পারে, নাগা গারোরা কোথায় বসে চা খায়? ফুটপাতের দোকানে বসে চা খায়, সিনেমা যায়, কেনাকাটাও করে। এই উড়িষ্যারই আদিবাসীরা মাঝে মাঝে বন থেকে পালিয়ে এসে আমাদের বাড়ি ঘরদোর দেখে, হয়তো মনে মনে সংকল্প করে বনের ভিতরেই ওদের জীবনকে আরও সমৃদ্ধ করবে। কিন্তু চিল্কার দ্বীপবাসীরা সৃষ্টির সেই আদিমকাল থেকেই দ্বীপবাসী। আজ যেসব জিনিসপত্র দিয়ে তারা মাছ ধরে 2000 বছর পূর্বেই তাই দিয়ে তারা মাছ ধরেছে। সভ্যতার শ্রীবৃদ্ধি, বিজ্ঞানের প্রসার এদের কোনো কাজে লাগেনি। তার মানে এই যে উড়িষ্যার যে দ্বীপবাসীরা ছিল, তাদের এই সমস্ত 2000 বছর আগেই তারা সেই মাছ ধরেছে এবং তাদের শ্রীবৃদ্ধি তা কোনো কাজে লাগেনি। হয়তো ভালোই আছে, ফার্সিতে বলে দূরবাস খুশবাস, দূরে আছে ভালোই আছে। টমাস কেম্পিসও বলেছেন যে যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকটা মনুষ্যত্ব হারিয়ে বাড়ি ফিরেছি। হয়তো সভ্যতার আওতায় না এসে এরা সত্যই সভ্যতর। যাই হোক, চিল্কার বুড়ো দ্বীপ পারিকুদ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, চিল্কার বড় দ্বীপের নাম কি? চিল্কার বড় দ্বীপের নাম হলো পারিকুদ। সেই পারিকুদের রাজাদের কথাই বলা হচ্ছে, যারা সবন্ধুক সহকারে সেই চিল্কার পাখিগুলোকে মেরে খাদ্যরস উপলব্ধি করবে না, খাদ্যরস অর্থাৎ মাংস খেত, খাদ্যরসের রস আস্বাদন করতো। যাই হোক, এবং ডাঙা থেকে মাইল আস্টেক দূরে হবে। এই চিল্কার যে বড় দ্বীপটা ছিল নাম হলো পারিকুদ, এটা একটা প্রশ্ন, এবং সেটা কিন্তু ডাঙা থেকে মাইল আস্টেক মানে 8 মাইল দূরে ছিল। দ্বীপে নেমে খানিকক্ষণ চলার পর মনে হলো কোথায় চিল্কা, কোথায় তার নীলফুরি জল, কোথায় দূর দূরান্তের সিন্ধু রেখা, আর কোথায় বা কৃষ্ণপক্ষীর শুভ্র বক্ষের মল্লিকা বর্ষণ। এই তো দেখছি শুধু পূব বাংলার পাড়াগাম। রাস্তার ওপর সাদা ধুলো, দুদিকে রাস্তার জন্য মাটি তোলার ফলে লাইন বেঁধে ডোবার শাড়ি, তাতে ফুটেছে ছোট ছোট শ্বেতপদ্ম, রক্তপদ্ম। তাহলে এখানে যে পদ্মগুলো ফুটেছে সে পদ্মগুলোর রং কী ছিল? শ্বেতপদ্ম ছিল, রক্তপদ্ম ছিল। এবং মাছরাঙা ওড়াউড়ি করছে, আর মাঝে মাঝে এক পায়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন বক। এবং মোষগুলো গলা অবধি জলে ডুবিয়ে চোখ বন্ধ করে ধীরে গম্ভীরে মাথা নাড়ছে। শুধু পূব বাংলার জমির মতো এই জমি উর্বরা নয়, সেই ক্ষেত খামারের চিহ্ন কম। রোদ এখানে চড়ছে। তারপর দূর গ্রামের শ্যামাশ্রীর দিকে তাকিয়ে চোখ জুড়োয়। ওইখানে পৌঁছতে পারলে হয়। শহরের লোক এতখানি হেঁটে অভ্যেস নেই, ক্লান্তি বোধ হচ্ছে। সঙ্গে পারিকুদের রাজবাড়িতে পৌঁছে দুদণ্ড জিরিয়ে নিলুম। সেখানে বিরাট বিরাট কৌচ সোফা। রাজবাড়িতে ছিল বিরাট বিরাট কৌচ সোফা, মনে রাখতে হবে। 10 হাতি খাড়া আয়না। কী ছিল রাজবাড়িতে যদি প্রশ্ন আসে, এখান থেকে হয়তো দিয়ে দিল একটা, যে 10 হাতি খাড়া আয়না, 8 হাতি খাড়া আয়না, 7 হাতি খাড়া আয়না, 6 হাতি খাড়া আয়না। হবে 10 হাতি খাড়া আয়না। জগদ্দল কাবার্ড আলমারি, সোনার সিংহাসন, রূপোর সিংহাসন, পিতলের সিংহাসন, আর কোনোটিই নয় যদি বলে তাহলে হবে সোনার সিংহাসন। মার্বেল টপ টেবিল, বাথ টাব, ঝাড় ফানুস, আরও কত কি। এসব কি গরিব ছেলেদের পয়সায়? অবিশ্বাস্য। কলকাতা থেকে ট্রেনে এসেছে চিল্কার পার অবধি, তারপর কত চেল্লাচেল্লি হই হুল্লোড়ের ভিতর এগুলোকে নৌকায় চাপানো হয়েছে। না, এখানে বলছে নাবাতে হয়েছে। কত লোক মাথার ঘাম পায়ে ফেলে এগুলোকে রাজবাড়ি পর্যন্ত কাঁধে করে বয়ে এনেছে, পরিমরি হয়ে উপরের তলায় তুলেছে। শুধু রাজপরিবার এগুলো ব্যবহার করেন। রাজপরিবার বলতে উপস্থিত রাজা আর রানী, আর আজ সকালের মতো আমরা। দেখো, সূর্য মধ্য গগনে, লঞ্চ পূর্ব দিকে সমুদ্রের পানে ধাওয়া করেছে, যেখানে হ্রদের সঙ্গে সমুদ্রের সঙ্গম। পূর্ব দিগন্তে যেখানে সমুদ্র আর হ্রদ আকাশের সঙ্গে মিশেছে, সে জায়গা ঝাপসা হয়ে আছে। মনে হয় হ্রদ দূরে যেতে যেতে হঠাৎ যেন কোথাও অসীম শূন্যে লীন হয়ে গিয়েছে। গ্রীষ্মের দ্বীপ্রহরে গরমের দেশের দগ্ধতাম্র দিগন্তে সে আসচ্ছ ছায়ানৃত্য আরম্ভ হয়। এখানে যেন তারই এক অন্যরূপ, এখানে যেন অশরীরী বাষ্পনৃত্য আরম্ভ হয়েছে, আর তারই আড়ালের হ্রদের শেষ। সমুদ্রের আরম্ভ, সমুদ্রবক্ষে আকাশের চুম্বনে সব কিছু ঢাকা পড়ে গিয়েছে। তাই পশ্চিম মুখ হয়ে বসলুম ডাঙার দিকে তাকিয়ে। পাখিরা সব গেল কোথায়? শুধু 2-1টি ঝাঁক হেথা হোথায়। হ্যাঁ, পাখিরা সব গেল কোথায়? শুধু 2-1টি ঝাঁক হেথা হোথায়। বোধ হয় ঠান্ডা দেশের প্রাণী বলে দ্বীপের গাছতলায় ঠান্ডাতে আশ্রয় নিয়েছে। তাহলে পাখিরা ঠান্ডা দেশের প্রাণী বলে দ্বীপের গাছতলায় ঠান্ডাতে আশ্রয় নিয়েছে। কত রকমের নীল রং দেখছি। হ্রদের জল দুপুর রোদে অতি হালকা ফিকে নীল হয়ে গেছে। আসতে পারে হ্রদের জল দুপুর রোদে কী রং ধারণ করেছে
অতি হালকা ফিকে নীল রং হয়ে গেছে। হ্রদের পরে পাড়ের গ্রামের রং এমনিতে ঘন সবুজ, পাড়ের গ্রামের রং ছিল সবুজ, ঘন সবুজ, কিন্তু এখন দেখাচ্ছে হ্রদের জলের চেয়ে একটুখানি ঘনতর নীল। গ্রামের পিছনে পাহাড়, তার রং আরও একটু বেশি ঘন নীল। এইখানটায় পাহাড়ের কাছে যে মানে কি বলবো, যে জনজীবন বা যে লোকালয় আছে সেখানটা যে সবুজ মাঠ, ওই যে সেই তার কথা বলছে, ওপর থেকে কেমন লাগছে দেখতে, সেইগুলো এখানে প্রাবন্ধিক বলেছে। বেশ ঘন নীল, এবং সর্বশেষে পাহাড়ের পিছনের আকাশ ঘোর নীল। পাহাড়ের পিছনের আকাশের রং ছিল ঘোর নীল। দেখো এ কী করে সম্ভব হয় জানি না। গ্রামের গাছপালা পাহাড়ের ঝোপঝাড় হয় সবুজ রঙের, কিন্তু আজ এটা নীলের ছোপ মেখে নিল কি করে? তবে কি আমার আর পাহাড়ের মাঝখানে দীর্ঘ নীল বিস্তৃতি আমার চোখ দুটিকে নীলাঞ্জন কিংবা নীল চশমা পরিয়ে দিয়েছে যে আমি আর সব কিছুই নীল দেখছি? ম্যাজিশিয়ানরা দেখেছি মাথার উপরে হাত তুলে এক প্যাক তাস ছেড়ে দেয়, আর আলগা তাসগুলো জুড়ে গিয়ে ভাঁজে ভাঁজে নেমে আসে। এখানে যেন আকাশের অন্তরাল থেকে কোনো এক জাদুকর আকাশ, পাহাড়, বন, জল, এই হরতন, চিরতন, রুহিতন, ইস্কাপনের চারখানা তাস জুড়ে দিয়ে ভাঁজে ভাঁজে লটকে দিয়েছে। মানে এখানে কটি তাসের উল্লেখ আছে? 4টি তাসের উল্লেখ আছে। সেই 4টি তাস কী কী এমন এখানে দিয়ে দিয়েছে? হরতন, চিরতন, রুহিতন, ইস্কাপন দিয়ে দিল। হয়তো যে হরতন কী বা চিরতন কী বা রুহিতন কী বা ইস্কাপন কী, যে কোনো একটা দিয়ে দিল। তাস দিয়ে দিল, না খেলার গুটি দিয়ে দিল, বা লুডোর গুটি দিয়ে দিল, এই রকম দিয়ে দিল। উত্তর হবে তাস। আচ্ছা, হরতন প্রথম, চিরতন দ্বিতীয়, রুহিতন তৃতীয়, এবং ইস্কাপন হলো 4 নম্বর। আচ্ছা, কিন্তু ওস্তাদ লাল কালো দু রং না নিয়ে, মেলাই তসবির না এঁকে এক নীলের ভিন্ন ভিন্ন আভাস দিয়ে পূর্ব এক ভেলকিবাজি দেখাচ্ছেন। হ্রদের বুকে হাওয়া এতটুকু আঁচড় কাটেনি, একেবারে সম্পূর্ণ নিখির রকিচ। হ্যাঁ, নিখির কি এখানে বলা হচ্ছে নিখিরকিচ। হ্যাঁ, এইটার মানে হচ্ছে একেবারে সম্পূর্ণ হ্রদের বুকে আঁচড় কাটেনি। তো মানে অর্থ হচ্ছে যে একদম মানে কোনো আঁচড়ের দাগ নেই বা কিছু নেই, একদম মোলায়েম যেটা বলা হয়। তো শুধু আমাদের লঞ্চ যেন চিরুনির মতো ইন্দ্রপুরীর কোনো এক রমণীর দীর্ঘ বিধ্বস্ত নীল কুন্তলে সিথি কেটে সমুদ্র সীমান্তের দিকে এগিয়ে চলেছে। মানে চিরুনির মতো ইন্দ্রপুরীর কোনো, মানে ইন্দ্রপুরী কেমন, চিরুনির মতো ইন্দ্রপুরীর কোনো এক রমণীর দীর্ঘ বিন্যস্ত নীল কুন্তল কানের দুল, সেখানে যেন নীল কুন্তল বলা হচ্ছে না, কুন্তল অর্থে কানের দুল, ঠিক আমি কুণ্ডল অর্থে কানের দুল, কুন্তল কানের দুল না, নীল কুন্তল যেন নীল সেই সিথি বলা হচ্ছে না, সিথি কেটে দিয়ে সমুদ্র সীমান্তের দিকে, যেহেতু সমুদ্রটা নীল রঙের সেই জন্য বলছে যেন মাঝখানে মাঝ বরাবর যেন সিথি কেটে চলেছে। একটা নারীর সাথে যদি তুলনা করি, মাথার সিথি সেই রকমই এখানে বলা হচ্ছে, এগিয়ে চলেছে। সিথির দুদিকে চূর্ণ কুন্তলের ফেনা উচ্ছ্বসিত, যেন চারিদিকে ফেনাময় হয়ে উঠেছে। কিন্তু এই গরবিনীর কুন্তল দাম এমনই বিপুল যে চিরুনি বেশি দূর এগোতেই দেখতে পাই দুদিকের ঘন কুন্তল সিথিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বেশি দূর আর এগোলো না, যেন সিথি নিশ্চিহ্ন হয়ে গেছে। যেমন কোনো একটা নারীর যখন সিথি পড়ে, তো সিথি করে আর কি, মাঝখানে সিথি কেটে, তখন দেখা যায় সিথিটা সবটা কিন্তু যায় না, কিছুটা গিয়ে আবার পুরো চুলে ভরাট হয়ে যায়। হ্যাঁ, তো সেই রকমই এই ক্ষেত্রেও তাই বোঝাচ্ছে। চতুর্দিক অসীম শান্তি পরিব্যাপ্ত, শুধু লঞ্চের মোটরটার একখানা শব্দ কর্ণে পীড়া দেয়। সান্ত্বনা শুধু এইটুকু, এই নীলিমার সৌন্দর্য মাধুরীতে ডুব দিলে কানে এসে মোটরের শব্দ পৌঁছয় না। তো যখনই এইটা মানে মনোমুগ্ধকর, এবং এই দিকেই যদি তাকিয়ে থাকে কোনো মোটরের শব্দ আওয়াজ কানে আসবে না। যোগশাস্ত্রে পতঞ্জলি চিত্তবৃত্তি নিরোধের অনেক পন্থার নির্দেশ দিয়েছেন। পতঞ্জলি চিত্তবৃত্তি কে দিয়েছেন, কোথায় দিয়েছেন? যোগশাস্ত্রে দিয়েছেন, পতঞ্জলি দিয়েছেন। কিসের? চিত্তবৃত্তি নিরোধের অনেক পন্থা। এটা দিলেন না কেন? এবারে সূর্যাস্ত, পশ্চিমের আকাশ হয়ে গিয়েছে টুকটুকে লাল। আকাশ যেন প্রথমটায় তার নীল কপালের সিঁথিতে এক ফালি সিঁদুর মেখেছিলেন, তারপর তার খোকা কচি হাতে এলোপাথারি থাবড়া দিয়ে এখানে ওখানে খাবলা সিঁদুর লাগিয়ে দিয়েছে। মা শেষটায় সমস্ত মাথায় সিঁদুর মেখে নিয়েছেন। নীলে লালে মিশে গিয়ে বেগুনি হয়। এই যে যদি আসে নীলে লালে মিশে গিয়ে কী রং হয়? বেগুনি হয়। তাই বোধহয় হ্রদের জল বেগুনি হয়ে গিয়েছে। আজকে সূর্যাস্ত বড় অল্প সময়ে শেষ হয়ে গেল। আকাশে মেঘ থাকলে তারা সূর্যাস্তের লালিমা খানিকটে শুষে নেয়, এবং সূর্য পাহাড়ের আড়ালে চলে যাওয়ার পরও মহফিল শেষে তানপুরার রেশের মতো খানিকক্ষণ আকাশ বাতাস জলস্থল রাঙিয়ে রাখে।
দিল্লির কবি গালিব সাহেব, দিল্লির কবি হলো গালিব সাহেব, এই শেষ রেশটুকুর উপরে হাড়ে হাড়ে চটা ছিলেন। তার দুরবস্থা তখন চরমে, বাড়িখানা ঝুরঝুরে। এক বন্ধুকে চিঠি লিখেছিলেন, অগরপানি বরসতা 1 ঘন্টা, তোছদ বরস্তি 2 ঘন্টে। এই যে এটা কোন এতে আছে, চিল্কায় আছে, কোন রচনার অংশ যদি এরকম দিয়ে দেয়, অগরপানি এরকম আসে, অগরপানি বরসতা 1 ঘন্টা, তো ছত বরস্তি 2 ঘন্টে, এটা হলো চিল্কায় আছে। জল যদি বর্ষে 1 ঘন্টা, তো ছাদ বর্ষে 2 ঘন্টা। 2-1 ঝাঁক পাখি এখানে ওখানে, পারিকুদের রাজা বললুম 2-1টা মারো। তো রাজার রাজকীয় চাল, পাখি দেখলে চাকরকে ধীরে সুস্থে বলে বন্দুকও, মানে বন্দুক বের করতে বলে। চাকর রাজার চাকর রাজার রাজা, তার চাল আরও ভারিক্কি, আরও ধীরে সুস্থে কেস খুলে বন্দুক এগিয়ে দেয়। রাজা গদাইল লস্করি চালে বন্দুকও জোড়া লাগিয়ে বলেন কার্তুজো। মানে এই রাজা এখানে ধীরে সুস্থে চাকরকে রাজা বলে যে বন্দুকও, এটা কিন্তু একটা প্রশ্ন। আর চাকর রাজার রাজা, আর তার চাল আরও ভারিক্কি, চাকরের চাল ভারিক্কি, হ্যাঁ এটা একটা প্রশ্ন, কার চাল ভারিক্কি না চাকরের চাল ভারিক্কি। রাজা গদাই লস্করি চালে বন্দুকও জোড়া লাগিয়ে বলছে, রাজা বলছে কার্তুজো। করে সব যখন তৈরি, তখন পাখিরা সাইবেরিয়া চলে গিয়েছে। যখন সব পাখি সাইবেরিয়া চলে গেছে, তবে কি রাজার তাক খারাপ হয়ে গেছে? তা নয়, তবু ভদ্রতার খাতিরে 2-1টা গুলি ছুড়লেন। ফলং শূন্যং, এটা হচ্ছে ফলং শূন্যং, মানে বন্দুকের গুলি ছোড়ার পর ফলটা শূন্য, মানে কোনো পাখিই পাওয়া গেল না, পাখি গায়ে লাগলো না, পাখি মরল না। আমার একটা গল্প মনে পড়ে গেল, বড়লাট গেছেন বড়দার পাখি শিকারে। বড়লাট কোথায় গেছেন? বড়দায় গেছেন পাখি শিকারে। কোথায় এখানে আসতে পারে বড়লাট পাখি শিকারে কোথায় গেছেন? উত্তর হবে বড়দায়। আমাদের ওস্তাদ শিকারী রহমত মিয়া গেছেন সঙ্গে। আমার বড়লাটের সাথে পাখি শিকারে বড়দায় কে গেছেন? তার মানে ওস্তাদ শিকারী রহমত মিয়া গেছে। এবং সন্ধ্যায় যখন ওস্তাদ বাড়ি ফিরলেন, তখন বাচ্চা শিকারীরা উদ্গ্রীব হয়ে শুধালেন, বড়লাট সাহেবের তাক কি রকম? ওস্তাদ প্রথমটায় রাগ কাড়ে না, শেষটায় চাপে পড়ে বললেন, বড়লাটের মতো শিকারি হয় না, আশ্চর্য তার তাক। কিন্তু আজ ক্ষুধাতালা পাখিদের প্রতি সদয় ছিলেন, মানে মেহেরবান হওয়া। মেহেরবান শব্দের অর্থ হলো বাংলায় সদয় হওয়া। আচ্ছা, পূর্ব পশ্চিমে যখন দেখুন হাসি, ইলেকট্রিতে খবর পাঠালো না, বয়স্কা উটের নিশানে কথাবার্তা, পশ্চিমের লালের ইশারায় পূব লাল হয়, সেই লাল ফিকে হচ্ছে কি গোপন কায়দায়, তার খবর পূর্বে পৌঁছেছে। মাঝের বিস্তীর্ণ আকাশ তো ফিকে, কোনো রং নেই, ফেরফার নেই। কি করে এর হাসি ওর গায়ে গিয়ে লাগে, এর বেদনা ওর বুকের সারায় প্রকাশ পায়। আধা আলো অন্ধকারে 7 পাড়া দ্বীপের নামলুম। আমবাগানের ভিতর একটি ডাক বাংলো। তাহলে ডাক বাংলো কোথায় ছিল? আমবাগানের ভিতরে, বা আমবাগানের ভিতরে ডাক বাংলোটা ছিল। লাঙ্গুর আশ্রমের এখানে আঙুর আশ্রম নয়, এখানে লাঙ্গুর আশ্রম হবে। প্রথমটা কিন্তু ভুল আছে, ওটা লাঙ্গুর হবে, হবে, ঠিক আছে। লাঙ্গুর আশ্রমের বাচ্চা বাচ্চারা কিচিরমিচির করছে। কোন আশ্রমের কথা আছে? লাঙ্গুর আশ্রম। এবং দেখো, খানিক পরে চিল্কা হ্রদের তাজা মাছ ভাজার গন্ধ নাকে এলো। সর্বাঙ্গে ক্লান্তি, কখন খেলুম কখন ঘুমিয়ে পড়লুম কিচ্ছু মনে নেই। শেষ রাত্রে ঘুম ভাঙলো, দেখি আমার অজান্তে বাতিওয়ালারা এসে আসমানের ফরাসে এখানে ওখানে তারার মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছে। এবারে শেষ রাতের মুশায়েরা বসবে। আম গাছ মাথা দোলাবে, ঝিঝি নুপুর বাজাবে, পূবের বাতাস মজলিসের সর্বাঙ্গে গোলাপ জল ছিটিয়ে ঠান্ডা করে যাবে। তো তারপর দেখি দূরসাগরের ওপারে লাল মদের ভাঁড় থেকে চাঁদ উঠলেন ধীরে ধীরে, গা টেনে টেনে। সকলের মুখে হাসি ফুটলো। অন্ধকারে আকাশে সেই সব মোসাহেবেরা গা ঢাকা দিয়েছিলেন, তাদেরও চেনা গেল। ছোট বাচ্চা যেমন মুশায়েরার মাঝখানে ঘুমিয়ে পড়েছেন, আমি আবার তেমন ঘুমিয়ে পড়লুম। ভোর হলো, আজ আমার ছুটি শেষ। আপিসের কথা মনে পড়তেই সর্বাঙ্গ হিম হয়ে গেল। লঞ্চে উঠে পাড়ের পানে রওনা দিলুম। সে সকালেও অনেক নবীন সৌন্দর্য দেখা দিয়েছিল, কিন্তু আপিসের জুজু আমার পঞ্চেন্দ্রিয় অসাড় করে দিল। মানে আপিসের জুজু কি করে দিল? পঞ্চেন্দ্রিয় অসাড় করে দিল। যেন ডুব সাঁতার দিয়ে ডাঙায় পৌঁছে আপিস আর অদৃষ্টকে অভিসম্পাদ দিতে দিতে কটক এলো। তাহলে প্রাবন্ধিক শেষে কোথায় আসার কথা বলেছেন? কটক আসার কথা বলেছেন, মানে চিল্কা থেকে কটকে ফিরছেন। যাই হোক, মানে এবার অফিসে যেতে হবে, সেই জন্য যাক দৈনন্দিন জীবনযাপনে আবার ফিরে আসছেন।
সংক্ষেপিত ও সম্পাদিত। মনে রাখতে হবে যে সৈয়দ মুস্তাফা আলীর চিল্কা কিন্তু তার ধূপছায়া প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত 1957 সালে যা প্রকাশিত হয়েছিল, ধূপছায়া প্রবন্ধ গ্রন্থটি। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। চিল্কা আমি শেষ করলাম আলোচনা এবং প্রশ্ন করতে করতে, উত্তর দিতে দিতে এবং আলোচনা করতে করতে এগিয়ে গেলাম। আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দাও এবং বন্ধুদের সাথে লাইক করে অবশ্যই শেয়ার করো। বেল আইকনের বাটনটা দিয়ে রাখতে কেউ যেন ভুলো না। কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে, রেসপন্স করতে থাকো। রেসপন্স করলে তোমাদের সাপোর্টে আরও কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে এবং বিভিন্ন সাহিত্যের ওপর আলোচনা আসতে চলেছে, বিভিন্ন রকম বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা এবং সাহিত্যের ওপরে সব রকমের আলোচনাই এই ভিডিওতে তোমরা পাবে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এসএলএসটির পড়া, পিএসসির পড়া এবং ক্লাস 9, 10, 11, 12কেও বলছি শুধুমাত্র বেঙ্গলি বিষয় এবং MA, গ্র্যাজুয়েশন এবং বিভিন্ন আদার্স যে বাংলা সাহিত্যের ওপর আলোচনা, সব ধরনের আলোচনা এখানে হতে চলেছে, হয় এবং হবেও পরবর্তীকালে। এবং তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।